হ্যালো ক্লাস। আগের ক্লাসে লাস্ট ক্লাসে আমরা অলরেডি সোশ্যাল ডিপ্রাইভেশন পড়েছি, তার এফেক্ট অন হেলথ, এডুকেশন অ্যান্ড জেন্ডার বায়াস পড়েছি। আজকে পড়বো ইন্ডিয়াতে সোশ্যাল ডিপ্রাইভেশনের কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। আচ্ছা, সোশ্যাল ডিপ্রাইভেশনের স্ট্যাটাস ইন ইন্ডিয়া কি ফার্স্টে সেটা একটু দেখে নিই। ইন্ডিয়াতে সোশ্যাল ডিপ্রাইভেশন ভীষণ ভাবেই রয়েছে। তার একটা ফার্স্ট দিক হচ্ছে কাস্টিজম। অনেক পুরনো একটা প্রথাই কাস্টিজম, এটা একটা সোশ্যাল ইভিল বলা চলে। এই সোশ্যাল ইভিলের জন্যই কিন্তু এখন অবধি মারাত্মকভাবে সোশ্যাল ডিপ্রাইভেশন হচ্ছে। একটা বড় লার্জ গ্রুপ দ্বারা একটা বড় গ্রুপকে কিন্তু সোশ্যালি ডিপ্রাইভড করে চলেছে এখন অবধি এই সেঞ্চুরিতে এসেও। যদিও এটাতে চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে কাটিয়ে ওঠার, বাট তাও স্টিল নাও এখনো এটা এক্সিস্ট করছে ইন্ডিয়াতে। এছাড়া নানা রকমের আরো জিনিসপত্র ঘটছে, যেমন উইমেনদের উপর ভায়োলেন্স, আরো অনেক কিছু, যেমন ড্রাগ অ্যাবিউজ, এই সমস্ত গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল ডিপ্রাইভেশন। তারপর ডিসেবলড পার্সনস দ্বারা তাদের ওপর অত্যাচার, তাদের ওপর নানা রকমের ডিপ্রাইভেশন করা, এই সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়াতে ভালোভাবেই দেখা যাচ্ছে, যথেষ্ট প্রেভেলেন্ট। আচ্ছা, এখানে দেখো, এখানে লিখেছি যে পভার্টি লাইনের তলায় 2014-15 27 মিলিয়ন পিপল ছিল। 22% of the total population, মানে 22% of total population people are below poverty line. তো পভার্টি কিন্তু একটা সোশ্যাল ডিপ্রাইভেশনের একটা মেইন কজ বা একটা কারণ, যেমন আবার এফেক্টও তেমন। আচ্ছা, নেক্সট এবার দেখা যাক হাঙ্গার। মানে আমাদের ইন্ডিয়াতে যত পভার্টি ড্রাইভেন পিপল রয়েছে বা পভার্টি লাইনের ঠিক একটু ওপরে রয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ম্যালনারিশড এবং নিউট্রিশিয়াস ডায়েট পায় না বলেই চলে। তো এই জন্য বলা হয় যে ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট হাংরি নেশন। বাট ইন্ডিয়ার থেকেও অনেক হাংরি নেশন রয়েছে, বাট ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো না। যেখানে ইন্ডিয়াতে এত রিচ পার্সনসরা রয়েছে, বাট তা সত্ত্বেও প্রচুর লোক এখনো কিন্তু হাঙ্গারে ভুগছে। যদিও এই যে একটা টিপিক্যাল হাংরি সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য সর্বশিক্ষা মিশন, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, সর্বশিক্ষা মিশন নেওয়া হয়েছিল, যেখানে সর্বশিক্ষা অভিযানে বলা হয়েছিল যে ক্লাস 8 অব্দি মিনিমাম যে এডুকেশনটা সকলের জন্য, যাতে সবাই অ্যাভেল করতে পারে, সেই জন্য বাচ্চাদেরকে মিড ডে মিল দেওয়া হবে। তখন থেকে কিন্তু মিড ডে মিলটা স্টার্ট হলো। তার আগে মিড ডে মিলের কনসেপ্টটা ছিল না। তো মিড ডে মিল দিয়ে বাচ্চাদেরকে নিউট্রিশিয়াস আর হেলদি ডায়েট যাতে দেওয়া যায়, সেই মতন ডায়েট দেওয়ার প্ল্যান করা হলো। তাতে কিছুটা হলেও বাচ্চাদের এডুকেশন অ্যাভেল করাটা বাড়লো, কিছুটা হলেও তাদের ড্রপ আউট রেটটা কমলো আপ টু ক্লাস 8। বাট তারপরে কিন্তু আবার ড্রপ আউট রেটটা একই আছে এখন অবধি, খুব একটা কমেনি। আচ্ছা, নেক্সট দেখো, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ইলেকট্রিসিটি এন্ড প্রপার স্যানিটেশন, এই তিনটেও কিন্তু ভারতবর্ষে ভীষণভাবে মানুষদের বাইরে রয়েছে। প্রপার ক্লিন ওয়াটার, যেটা কিনা ড্রিঙ্কিং ওয়াটার আমরা বলি, সেই ড্রিঙ্কিং ওয়াটার এখনো অনেকের বাড়িতেই ট্যাপ ওয়াটার নেই বা পরিষ্কার ক্লিন ওয়াটারের অ্যাভেলেবিলিটি নেই। দেখো, এখানে লিখেছে 2/3 of Indian homes have no drinking water facility from a treated trap force. মানে 3/2 বাড়িতে, মানে মেজরিটি মানুষের বাড়িতেই কিন্তু ট্যাপ সোর্স নেই, যেটা কিনা ক্লিন ওয়াটার দিচ্ছে। তো ম্যাক্সিমামই ওই কুয়ো থেকে বা পন্ড থেকে জল কালেক্ট করে নিয়ে এসে সেটাকেই খায়, এবং কোনো পিউরিফিকেশনের কোনো ব্যবস্থা নেই, কোনো ক্লিনলিনেসের কোনো ব্যবস্থা নেই। Only 47% have the source of water within the premises. Within the premises যেমন আমাদের থাকে, ঘরের মধ্যেই কলের জল আসছে, সেরকম মাত্র 47% এর আছে, 53% এর নেই। তার মানে এখনো মেজরিটি অফ দ্য পিপলের বাড়িতে নেই এই জিনিসটা। A good 36% households still have to fetch water from a source located within 500 meters in rural areas. গ্রাম অঞ্চলে 500 মিটারের মধ্যে থেকে জল কালেক্ট করে আনে প্রায় 36% মানুষ। Around 7.5 crore people in India deprived of safe drinking water. এটা একটা খুব মানে বাজে ব্যাপার। এমনিতেই ইন্ডিয়ার অনেকটা অংশ ড্রট প্রোন রিজিয়ন বা ফ্লাড প্রোন রিজিয়নেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মিসইউজ অফ ওয়াটারের জন্য কিন্তু ওয়াটারের ক্রাইসিস দেখা যাচ্ছে। এছাড়া ড্রট প্রোন রিজিয়নে তো ওয়াটারের একটা ক্রাইসিস আছেই। আচ্ছা, নেক্সট দেখা যাক
টয়লেট বা স্যানিটেশন ফ্যাসিলিটিতেও ইন্ডিয়া ভীষণ পিছিয়ে রয়েছে। এখন অবধি 53% অফ হাউসহোল্ডস ইন ইন্ডিয়া ডু নট হ্যাভ আ টয়লেট। এটা খুব মানে দুঃখের ব্যাপার যে এখনো অবধি এরকম ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলেছে, এখনো 53% হাউসহোল্ডের কিন্তু টয়লেট নেই। তো রুরাল রিজিয়নে সেটা 69%, মানে অনেকটাই বেশি, যেটাকে কিন্তু কমিয়ে আনতে হবে, না হলে হবে না। অ্যাটলিস্ট সবার বাড়িতে একটা করে হলেও টয়লেটের ব্যবস্থা যেন থাকে। আরবান রিজিয়নে দেখো 18%, যদিও এখন অনেক স্কিমস নেওয়া হয়েছে, অনেক গভর্নমেন্ট টয়লেট বানিয়ে দিচ্ছে, এতে একটু হলেও উপকার হয়েছে। তবে এখন অবধি কোনো পাবলিশ ডেটা আসেনি যে এর পরের কি ডেট, মানে এর পরের কি অবস্থা। তবে একটু হলেও আস্তে আস্তে সিচুয়েশনটা নর্মাল হচ্ছে। এছাড়া যেগুলো প্রবলেমস, যেমন প্রস্টিটিউশন, বন্ডেড লেবার, হ্যাঁ, তারপরে হিউম্যান ট্রাফিকিং দিয়ে যে মেয়েদেরকে পাচার করে দেওয়া হয় তারা, তো এই সমস্ত যারা একটা মার্জিনালাইজ সেকশন অফ সোসাইটি, তারা কিন্তু ভীষণভাবে সোশ্যালি ডিপ্রাইভড এবং তারা আইসোলেটেড অ্যান্ড এক্সক্লুডেড ফ্রম সোসাইটি। তারা নর্মাল লাইফ লিড করতে পারে না, খুব ব্যাড কোয়ালিটি অফ লাইফ কিন্তু তারা লিড করে। এছাড়া ইন্ডিয়াতে এই সমস্ত ডিপ্রাইভেশন গুলো এমন ভাবে সোসাইটির মধ্যে ঢুকে গেছে যে যারা ডিপ্রাইভ তারাও বুঝে পায় না যে আমরা অ্যাকচুয়ালি ডিপ্রাইভড, আমাদের অ্যাকচুয়ালি ডিপ্রাইভেশন করা হচ্ছে। তো তাদেরও সেই কনসার্নটা থাকে না যে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বা আমাদের এর জন্য আমরা এটা আমাদের রাইট নয়, আমাদের রাইট হচ্ছে অ্যাকচুয়ালি ভালোভাবে বেঁচে থাকা, তার জন্য আমরা লিগালি জাস্টিস চাইতে পারি। এই সমস্ত কনসার্ন গুলো তাদের নেই বললেই চলে। তো এগুলো আস্তে আস্তে তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, যাতে তারা তাদের রাইটস, তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। নেক্সট এবার দেখি হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড সোশ্যাল ডিপ্রাইভেশন ইন ইন্ডিয়া। ফার্স্টে কাস্ট সিস্টেম, আমি একটু আগেই বলছিলাম, কাস্ট সিস্টেম এখনো খুব বাজেভাবেই রয়েছে। আনটাচেবিলিটি নিশ্চয়ই তোমরা শুনেছো, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, হ্যাঁ, দলিতস যারা, তাদেরকে আনটাচেবল করে দেওয়া, এই সমস্ত নানা কারণে কিন্তু কাস্ট সিস্টেম একটা ভীষণ বড় ইভিল, একটা বিশাল বড় মেজর গ্রুপ, যারা একটা বিশাল বড় গ্রুপকেই কিন্তু যথেষ্টভাবে সোশ্যালি ডিপ্রাইভড করে রাখে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রেই হয়তো তাদেরকে ডিপ্রাইভ, যেমন এডুকেশন, তারপর প্রপার বেসিক নেসেসিটিস থেকে দূরে রাখা, রাস্তাঘাট ব্যবহার করতে না দেওয়া, ক্লিন ওয়াটার সোর্স থেকে ক্লিন ওয়াটার না তুলতে দেওয়া, এই সমস্ত নানা রকমের ডিপ্রাইভেশন করে থাকে। এইগুলোর জন্য কিন্তু তারা এমনিতেই হয়তো গরিব, এগুলো করা হয় বলে আরো তারা গরিবের থেকেও গরিব হতে থাকে। নেক্সট হচ্ছে গ্রোয়িং ইকোনমিক গ্যাপ। ইকোনমিক গ্যাপ যদি দেখা যাবে যে ইন্ডিয়াতে 77% of the total national wealth is held by the top 10% of the population. তার মানে মাত্র 10% মানুষের হাতে, 10% মানুষের হাতে 77% ন্যাশনাল ওয়েলথ ক্যাপচার্ড রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়েলথ আর নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যাট অল। তার মানে ম্যাক্সিমাম মেজরিটি পার্সনের হাতে, মানে 90% মানুষের হাতে 30% ওয়েলথ রয়েছে। 30%ও নেই, সরি, 23% মতন রয়েছে, 23% মতন রয়েছে। তবে 23% আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না, তার মধ্যে আবার মিডল ক্লাস মানুষ রয়েছে, পভার্টি লাইনের নিচে তলায় যারা রয়েছে তারা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ পভার্টি বেসড বা পভার্টি ড্রিভেন কন্ডিশনে রয়েছে, যে সবাই যারা বিপিএল ক্যাটাগরিতে নয়, বিপিএল এর থেকে একটু উপরে, তারাও কিন্তু যথেষ্টই গরিব এবং তারাও যথেষ্ট কষ্টেই থাকে। তো সবকিছু মিলিয়ে ইকোনমিক গ্যাপটা কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে, ইকোনমিক গ্যাপটা কমার নাম নেই, বরঞ্চ বাড়তে চলেছে। নেক্সট হচ্ছে সোশ্যাল অপারেশন। সোশ্যাল অপারেশন নানা রকম ফর্মে হতে পারে, যেমন একটা কাস্ট সিস্টেম বললাম, সেটা ওয়ান টাইপ অফ সোশ্যাল অপারেশন। এছাড়া আনটাচেবিলিটি অফ দলিতস, অপারেশন বাই রিচ পিপল অন পুয়ার এন্ড অপারেশন অন উইমেন, এগুলো সবই ওয়ান টাইপ অফ সোশ্যাল অপারেশন। সোশ্যাল অপারেশন হচ্ছে এমন ধরনের সোশ্যাল প্র্যাকটিস যা কিনা একটা গ্রুপকে ভীষণভাবে নেগলেক্ট করে, ভীষণভাবে প্রত্যেকটা ব্যাপারে তাদের উপর অত্যাচার করা, নানা রকম ভাবে তাদেরকে
নানা রকম রিসোর্স থেকে বঞ্চিত করা, এগুলো করে কিন্তু তাদেরকে পিছিয়ে রাখা হয়। এইটাই ওয়ান টাইপ অফ সোশ্যাল ডিপ্রাইভেশন। এই জন্যই সোশ্যাল অপারেশন হতো ওয়ান টাইপ অফ সোশ্যাল ডিপ্রাইভেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে হেলথ ইস্যুস। যারা কিনা ক্যাটাস্ট্রফিক ডিজিজে ভুগছে, যেমন এইচআইভি, এইডস বা ক্যান্সার বা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজিজ, টিবি, হ্যাঁ, তারপরে কুষ্ঠ জাতীয় রোগ, এই সমস্ত রোগে যারা ভুগছে তাদের কিন্তু ভীষণভাবে সোশ্যালি এক্সক্লুড করে রাখা হয়, সোসাইটিতে তাদেরকে মিশতে দেওয়া হয় না, এবং তার ফলে তারা ধীরে ধীরে নিজেদেরকে এক্সক্লুডেড অ্যান্ড আইসোলেটেড ফিল করতে থাকে, এবং এর থেকে আস্তে আস্তে সোশ্যাল ডিপ্রাইভেশন হয়। এবং এমন ভাবে সোশ্যালি তাদেরকে একটা জায়গায় করে দেওয়া হয়, আইসোলেট করে দেওয়া হয়, যে তারা তাদের বেসিক নেসেসিটিস গুলোও যে জোগাড় করবে, হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ না, বাট তাও তারা ওইগুলো করতে পারে না। মানে অ্যাকচুয়ালি তারা তাদের টাকা থাকা সত্ত্বেও তারা অ্যাকচুয়ালি পুয়ার হয়ে থাকে, মানে তারা বেসিক নেসেসিটি, বেসিক ফ্যাসিলিটি গুলো অ্যাভেল করতে পারে না। নেক্সট হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এটা তো মানে এটার বলার কিছু নেই, এটা তোমরা খুব ভালো করেই জানো এখনকার অবস্থা। ডোমেস্টিক অ্যাবিউজ থেকে শুরু করে সেক্সুয়াল অ্যাসল্ট, মার্ডার, তারপরে অনার কিলিং, ইনফ্যান্টিসাইড, পোয়েটিসাইড, রেপ, তারপরে চাইল্ড ম্যারেজ, এরকম নানা রকমের উইমেনের এগেইনস্টে ভায়োলেন্স হয়েই চলেছে। এবং মানে এই ভায়োলেন্স গুলো যেন মানে কমছে না, যত এডুকেশন দেওয়া হচ্ছে বা মানুষ এডুকেটেড হচ্ছে, তারপরেও উইমেনদের এগেইনস্টে কিন্তু ভায়োলেশনটা কমার নাম নেই। আচ্ছা, নেক্সট এবার দেখা যাক কি কি কনসিকুয়েন্সেস সোশ্যাল ডিপ্রাইভেশনের ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রাইম রেট। ক্রাইম রেট ভীষণ ভাবে সোশ্যাল ডিপ্রাইভেশনের সাথে রিলেটেড। মানে এটা একটা এমন মানসিক স্টেট, মানুষ যখন ডিপ্রাইভড হতে থাকে তখন অনেক দিন ডিপ্রাইভড হতে হতে, সবাই যে হবে তা নয়, কিন্তু কিছু মানুষের মধ্যে একটা ডিপ্রাইভড একটা ফিলিং, একটা নেগলেক্ট হওয়ার ফিলিং জন্ম নেয়, এবং সেই নেগলেক্ট হওয়ার ফিলিং থেকে, ডিপ্রাইভড হওয়ার ফিলিং থেকে সোসাইটির ওপর তার একটা রাগ, অ্যাঙ্গার, একটা ক্ষোভ জন্মায়। তো সেই ক্ষোভ থেকে তখন কিন্তু সে এমন কোনো কাজ করে ফেলে, এমন কোনো কাজে যুক্ত হয়ে যায় যেটা কিনা পরবর্তীকালে তাকে ক্রিমিনাল করে তোলে, ক্রাইম করে ফেলে। এবং তখন তার আস্তে আস্তে রাগ, সোসাইটির উপর রাগ, জেলাসি, অ্যাঙ্গার বাড়তে থাকে। এবং হয়তো যাদের উপর সে রাগ করছে তারা হয়তো হয়তো ডিরেক্টলি তার সাথে জড়িত নয়, তারা হয়তো ডিরেক্টলি তাকে ডিপ্রাইভ করেনি, বা সেই কমিউনিটির পিপল যারা তাদেরকে ডিপ্রাইভ করেছে তাদের ওপর তার রাগ বাড়তে থাকে, এবং তারপর আস্তে আস্তে সে কিন্তু ক্রাইম করে ফেলে। এবং এটা যত ছোটবেলায় বাচ্চারা এরকম ডিপ্রাইভড হবে তত কিন্তু ক্রাইম রেটটা বাড়বে, কারণ তারা যত এরকম চোখের সামনে দেখবে, কারণ একটা বাচ্চার গ্রোয়িং পিরিয়ড হচ্ছে ছোটবেলা। তো সেই ছোটবেলা ফর্মেটিভ পিরিয়ডে সে যদি ভালো কিছু না দেখে বড় হয়, তখন কিন্তু তার মাথায় বা তার ব্রেনের ডেভেলপমেন্ট প্রপারলি হয় না। আমি দেখবো একটা পয়েন্ট আছে এখানে, ব্রেনের ডেভেলপমেন্ট যখনই প্রপারলি হয় না, তখনই ও তার এই সমস্ত ফিলিং গুলো, অ্যাঙ্গার, এগুলোর উপর কন্ট্রোল করতেও সে শেখে না। তো তখনই আস্তে আস্তে কিন্তু তার ক্রাইম করার রেটটা বাড়তে থাকে। নেক্সট হচ্ছে পভার্টি। পভার্টি আমি একটু আগেই বলছিলাম যে সোশ্যাল ডিপ্রাইভেশনের একটা ওয়ান টাইপ অফ কজ হচ্ছে পভার্টি। আবার পভার্টি কিন্তু সোশ্যাল ডিপ্রাইভেশনের এফেক্টও। কিভাবে? এটা একটা সাইক্লিক ম্যানারে চলে। সোশ্যাল ডিপ্রাইভ পিপল যারা, তারা তো তাদের বেসিক নেসেসিটিস গুলো কালেক্ট করতে সমাজে যেতে পারে না, তো এইভাবেই আস্তে আস্তে কিন্তু তারা পভার্টি ড্রিভেন হয়ে পড়ে। এবং তারা আস্তে আস্তে, যদি মিডল ক্লাস থাকেও, আস্তে আস্তে দেখা যাবে তারা পুয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে পভার্টি অ্যান্ড সোশ্যাল ডিপ্রাইভেশন দুটো কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড অ্যান্ড ইন এ সাইক্লিক ম্যানার চলতে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রেন গ্রোথ অফ চাইল্ড। ব্রেন গ্রোথ অফ চাইল্ড যদি দেখো, দেখতে পাবে যে যদি সোশ্যালি ডিপ্রাইভড হয় কোনো বাচ্চা, তাহলে তার নিউরোকগনিটিভ ডেফিসিট দেখা যায়। মানে তার চিন্তাধারা, তার চিন্তা ভাবনা করার নর্মাল যে এবিলিটি গুলো, সেগুলো হ্যাম্পার্ড হতে থাকে। এবং এবং আস্তে আস্তে সে প্রপার ওয়েতে সমাজে বাকিদের সাথে ইন্টারাক্ট করা, বাকিদের সাথে নিজেকে মানে মানিয়ে চলা, এই সমস্ত এবিলিটি গুলো সে লুজ করতে থাকে। এবং তার মধ্যে অ্যাঙ্গার, ক্ষোভ, জেলাসি, এই সমস্ত গুলো চলে আসতে থাকে, অ্যাবিউজ করার টেন্ডেন্সি, এগুলো আসতে থাকে ধীরে ধীরে। এবার এগুলো থেকেই কিন্তু সে আরেকটু বড় হয়ে অ্যাডিকশন, মানে নানা রকম অ্যাডিকশন
শুধু যে ড্রাগ হবে তা নয়, নানা টাইপের অ্যাডিকশন কিন্তু তার মধ্যে হতে থাকে। ডেনড্রাইট, মানে 5 টাকা দামে যে ডেনড্রাইট আঠা পাওয়া যায় সেটা দিয়েও তারা অ্যাডিকশন করে। ইভেন নেল পালিশের যে রিমুভার হয় সেই রিমুভার গুলো দিয়েও তারা অ্যাডিকশন করে। তো এই সমস্ত অনেক ভুলভাল অ্যাডিক্টেড মেটেরিয়ালে তারা অ্যাডিক্টেড হয়ে পড়ে। তো মানে এটা একটা খুব বড় একটা ভয়ঙ্কর একটা ইভিল। মানে শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন একটু রাত্রিবেলা গেলেই দেখতে পাবে অন্ধকার জায়গাগুলোতে কিন্তু বাচ্চাগুলো বসে বসে নানা রকমের অ্যাডিকশনের জিনিসপত্রগুলো খাচ্ছে। মানে দেখলেও খারাপ লাগে। ইভেন পাতা পাতা শুকনো পাতা অব্দি পুড়িয়ে ওরা অ্যাডিকশন করছে ধোঁয়াটা নিয়ে। তো এটা একটা সত্যি খুব মানে ডিপ্রাইভেশন থেকে এই ফিলিংটা আসে যে আমি খুব আইসোলেটেড, এই দুঃখটা ভুলে থাকার জন্য ওরা অ্যাডিকশন করতে শুরু করে। মেন্টাল ইনস্টেবিলিটি থেকে কিন্তু ধীরে ধীরে ওরা অ্যাডিক্টেড হতে শুরু করে। নেক্সট হচ্ছে মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেসও ভীষণভাবে দায়ী, ভীষণভাবে হয় এই সোশ্যাল ডিপ্রাইভেশন থেকে। সোশ্যাল ডিপ্রাইভেশন যখন মানুষকে ভীষণভাবে একঘরে করে দেয় এবং মেন্টাল স্টেবিলিটি আস্তে আস্তে হ্যাম্পার্ড হতে থাকে, তখন কিন্তু একজন মানুষের পক্ষে ভীষণভাবে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় যে সবাই ওকে দেখে হাসছে বা সবাই ওকে একঘরে করে রেখেছে, সবার থেকে যে আলাদা, এই ফিলিংটা আস্তে আস্তে মানুষের মাথার মধ্যে এমন ভাবে ঢুকে যায় যে সেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে থাকে তার ব্রেন ডেভেলপমেন্টে। সে হয়তো বড় হয়ে গেছে বাট তারপরেও তার ব্রেনে কিন্তু ভীষণভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে। তখন ধীরে ধীরে সে মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলতে থাকে এবং স্টেবিলিটি হারিয়ে ফেলতে ফেলতে একবার যদি কেউ তাকে দেখে আবার হাসতে শুরু করে এবং তাকে দেখে যদি বলে মেন্টালি ইল বা যেটাকে আমরা ভালো বাংলায় বলি পাগল, তখন কিন্তু সে আরো ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে। মানে কখনোই পাগল শব্দটা কারোর জন্য ইউজ করা উচিত না, তাকে বলা যেতে পারে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। কিন্তু এই সমস্ত শব্দগুলো তাকে আরো তার কন্ডিশন আরো খারাপ করে দিতে সাহায্য করে। আচ্ছা, এই ছিল আমাদের টপিক 2, মানে আমার যে 3খানা টপিক আছে, টপিক 1 শেষ হয়ে গেছে, টপিক 2 শেষ হলো। এরপর টপিক 3 শুরু হবে, সেটাও আজকেই দেব, শুধু রিজিওনাল ইনইকুয়ালিটিটা দেব, বাকিগুলো পরের ক্লাসে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।